নমস্কার। সবাইকে শিব চতুর্দশীর শুভেচ্ছা এবং শুভকামনা। এই বাংলাদেশে যে আমাদের পবিত্র স্থানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সীতাকুণ্ড। সীতাকুণ্ড আসলে শুধু একটি কোনো তীর্থ নয়, এটি মহাতীর্থ এবং বাংলাদেশ তো বটেই, এই বঙ্গভূমি তো বটে এবং এমনকি বৃহত্তর ভারতবর্ষেরই মানুষেরও একটি তীর্থস্থান। আমরা দেখেছি যে সারা বাংলাদেশে মানুষেরা স্বপ্ন দেখে যে কবে তারা তারা এই চন্দ্রনাথ দর্শনে আসবেন এবং এই কারণে সবারই একটা স্বপ্ন থাকে যে চন্দ্রনাথ দর্শন করা। চন্দ্রনাথ মূলত আসলে দেবী পীঠ এবং প্রত্যেকটি আমরা জানি যে দেবীর 51টা পীঠ এই ভূখণ্ড জুড়ে আছে। একটি একটি পীঠ আছে চীনে, একটি পীঠ আছে শ্রীলঙ্কায়, একটি পাকিস্তানে, আর অধিকাংশ পীঠগুলো আছে ভারতবর্ষে এবং আমাদের বাংলাদেশে আছে কয়েকটি পীঠ। তো এই পীঠগুলোর মধ্যে অন্যতম পীঠ এই এই চন্দ্রনাথের দেবী ভবানী। দেবী ভবানী, দেবী অন্নপূর্ণা, আমরা বলছি দেবী চট্টেশ্বরী, বিভিন্ন নামে তাকে আমরা অভিহিত করতে পারি। সেই পীঠেরই ভৈরব চন্দ্রশেখর চন্দ্রনাথ। দেবী পুরাণের চৈত্র মাহাত্মে স্বয়ম্ভু রহস্য কথনে চন্ডিকা খণ্ডে চন্দ্রশেখর মাহাত্মে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এই সীতাকুণ্ড এই চন্দ্রনাথের মাহাত্ম্য এবং সেখানে যে কথাগুলো বলা আছে, অবশ্য বর্তমান যে বঙ্গ সংস্করণে কিন্তু এই শ্লোকগুলো পাওয়া যায় না। এই পুরাণের সেখানে বলা আছে যত্র চট্টেশ্বরী দেবী চন্নপূর্ণা বহুহা দুষ্টানাং প্রাণমাশ্রয় সাধুনাং রক্ষণায় চ লিঙ্গ রূপম সমস্থায় শ্রী চন্দ্রশেখরে বসন বিরূপাক্ষে কদা দেব ভবন্নচ ভূতেশ্বরः কদা চ চম্পকারণ্যে কদা চ বরবানলে কদা মন্দাকিনী গতः সচা দেব সান্তকः বভ্রাম কাননে রম্যে লবণাম্বু সমীপতः। দেবী পুরাণের চৈত্র মাহাত্ম্যের স্বয়ম্ভু রহস্য কথনে চন্ডিকা খণ্ডে বলা আছে যে চন্দ্রশেখরের মাহাত্ম্যে সেখানে বলা আছে যে সেই চন্দ্রশেখর পর্বতে স্থিত চট্টেশ্বরী অন্নপূর্ণা রূপে। এবং আমরা এখানে দেখছি যে দেবী যে ভবানী সে যিনি তিনি তারই নাম, তিনি আসলে অন্নপূর্ণা রূপা এবং তার নাম চট্টেশ্বরী। সাধুদের রক্ষা এবং দুষ্টের বিনাশে, কখনো বিরূপাক্ষে, কখনো চম্পকারণ্যে, কখনো বারবানলে, কখনো মন্দাকিনীতে, কোনো কোনো সময় লবণাম্ব সমীপবর্তী রম্যকান্নে ভগবান ভূতেশ্বর শরণান্তকারী শিবলিঙ্গ মূর্তিতে দেবী পার্বতীর সাথে বিরাজ করেন। এবং এই পীঠের অধিষ্ঠাত্রী দেবীর ভৈরব হলেন যে চন্দ্রশেখর। এই চন্দ্রশেখরের তীর্থ মাহাত্ম্য সম্পর্কে ভগবান শিব নিজেই বলেছেন যে চন্দ্রশেখর হিমালয়ান পরম পবিত্র, তাই এটি ওই দেবী পুরাণেই বলা আছে। এবং সেখানে যে শ্লোকগুলো বলা আছে সেখানে বলা আছে যে ভগবান শিব বলছেন, হে মুনিবর, পৃথিবীর অগ্নিকোণে দেবতাদের অভিলষিত পরম ব্রহ্ম অতি গুহ্য শ্রী চন্দ্রশেখর তীর্থ বর্তমান রয়েছে। হে তত্ত্বজ্ঞ, আমি সেই চন্দ্রশেখর তীর্থে কলিকালে উমাসহ বাস করব। হে মুনে, সেই চন্দ্রশেখর তীর্থকে সকল তীর্থ হতে অধিক বলে জানবে। সেই তীর্থের বৃক্ষরা পরস্পর সম্মিলিত শাখা প্রশাখার দ্বারা রোদ ও বৃষ্টি নিবারণ করছে। সেই স্থানে কোকিলেরা মধুর স্বরে গুঞ্জন করে। সেই তীর্থের গভীর বনে সাধারণ লোক কোলাহল থেকে দূরে থেকে ব্রহ্মজ্ঞ জ্ঞানী ব্যক্তিগণ সর্বদা তপস্যারত। সেই স্থানে ব্রহ্মাদি দেবতারা, ঋষি, গন্ধর্ব, যক্ষ, ভৈরব এবং সিদ্ধ মহর্ষিগণ নিরন্তর অবস্থান করেন এবং তীর্থ স্নান করেন। সেই স্থানে বৃক্ষরাজি ষড়ঋতুজাত পুষ্পের দ্বারা সুশোভিত। সেই বন নিবিড় তরুলতা দ্বারা আচ্ছন্ন হয়ে সকল ঋতুতেই শোভমান। অন্যান্য সেই পর্বতকে অর্ধচন্দ্রাকারে বেষ্টন করে আছে। হে অরিন্দম, চন্দ্রশেখর তীর্থের দক্ষিণ ভাগস্থিত তীর্থরাজ লবণাম্বর সমুদ্র পুণ্যতয়া ভাগীরথী সঙ্গলাভ করছেন। সেই চন্দ্রশেখর হিমালয়ের ন্যায় শ্রদ্ধেয়। হে মুনে, আমি তথা অমর দেবতাবৃন্দের সাথে বাস করব। সেই চন্দ্রশেখর এই চন্দ্রনাথে আমাদের যে সে পবিত্র তীর্থস্থানে আমাদের প্রতি বছর যে চন্দ্রনাথের মেলা হয় এবং এই মেলাটি শুধু চট্টগ্রামের নয়, এটা বাংলাদেশেরই ঐতিহ্য এবং সারা বাংলাদেশ থেকে মানুষ আসে। আমি মনে করি যে চন্দ্রনাথ তীর্থটির মেলার জন্য বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। তো আমার একটা দাবি থাকবে যে এই চন্দ্রনাথের মেলাকে উপলক্ষ করে এই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে একটি স্থানীয় ছুটি ঘোষণা করার জন্য, যাতে ওই দিনটি সাধারণত খোলা দিন থাকে। তো অনেকেই ইচ্ছে থাকা অবস্থায় পবিত্র তীর্থে তারা অংশগ্রহণ করতে পারে না।
তো যেহেতু এই আমাদের শিব চতুর্দশী একটি আমাদের বাংলাদেশের সরকারি ছুটির তালিকায় একটি ঐচ্ছিক ছুটির মধ্যে আছে। তো এই ঐচ্ছিক ছুটিটি যদি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জন্য স্থানীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয় তাহলে মানুষের অনেক কল্যাণ হবে। এবং সেখানে আমি দেখেছি যে প্রতি বছর যার আসলে আমি নিজেও ভুক্তভোগী, আমরা দেখেছি যে সেখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের কষ্টের প্রচুর তাদের কষ্ট ভোগ করতে হয়। তার যে ব্যবস্থাপনা, আসলে সেই ব্যবস্থাপনাটা এত অপ্রতুল এবং এতটা লোক দেখানো, যেটা আসলে খুব মানে কাম্য না। সেখানে চাইলেই কিন্তু সুন্দর ব্যবস্থাপনা করা যায়। আমরা দেখি যে 100 টাকার যদি ভাড়া থাকে, সেই 100 টাকার ভাড়া 400-500 টাকা নেওয়া হয়। এইভাবে বাসে আমরা যদি সিএনজিতে বিভিন্ন ভাবে আমরা দেখি যে তারা যেভাবে মানে 5 গুণ 10 গুণ বেশি ভাড়া তারা নেয়। এই বিষয়টিও যেখানে এত জমায়েত হচ্ছে, যে মানুষগুলো আসছে সেই মানুষগুলো এত ভাড়া, যেটা এটা প্রশাসনের দেখা উচিত। এবং আরেকটি বিষয় আমাদের মনে হয়েছে যে দোকানগুলো, যেমন এই মেলাগুলোতে যারা আসে বিশাল একটা অংশের মানুষ সারা বছর তাদের সঞ্চিত আয় জমিয়ে তারা আসে। তো সেখানে আমি দেখেছি যে বিভিন্ন মানে সামগ্রীগুলো যে যখন মানুষ কেনে, সেই সামগ্রীগুলোর দাম অনেক কম হতে পারে, চাইলে অর্ধেক দাম হতে পারে। যদি এই দোকানগুলো থেকে একটা মানে বিশাল অঙ্কের টাকা নেওয়া না হতো, এই মেলা কমিটিরা যে পরিমাণে বিশাল অঙ্কের টাকা, আমি মনে করি যে মেলা কমিটিরা তারা অন্যভাবে টাকা সংগ্রহ করতে পারে কিন্তু তাদের সংগ্রহটা তারা ব্যবসায়ীদের থেকে বা প্রশাসনের থেকে, কিন্তু এই দোকানগুলো থেকে সংগ্রহ করার জন্য এর যে অভিঘাতটা পড়ছে সাধারণ মানুষের উপর। যেমন একটি মানুষ সারা বছর তারা যখন আসে, সারা বছর তার স্বপ্ন থাকে যে না, সে একটি বেদের একটি বই কিনবে। দেখা যায় সেই বইটি ভারতীয়, সাধারণত বইগুলো ভারতীয় হয়, বইটি যদি ভারতীয়, বইটির দাম 500 টাকা থাকে, এখানে তারা আমি দেখেছি আমার সামনেই তারা বিক্রি করছে তারা 2500-3000 টাকায়। কি কারণে? কারণ আমি গত বছর তাকে একজন, যেহেতু এই বইগুলো আমার কেনার নিয়মিত আমার অভিজ্ঞতা আছে, আমি বললাম যে এত দাম কেন আপনি নিচ্ছেন? তখন বলে যে স্যার ঠিক আছে, আপনি আধা ঘন্টা বসেন, দাঁড়িয়ে থাকেন, আপনি দেখেন, বুঝতে পারবেন। তো আমি দেখলাম যে এই যে পরিমাণে টাকা তাদের থেকে আসলে নেওয়া হয় দোকানগুলো থেকে, এই টাকাগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যভাবে টাকা সংগ্রহ করে মেলাকে সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়। এবং চাইলে এই যে এত মানুষগুলোকে চাইলে কিন্তু আমরা প্রসাদও দেওয়া সম্ভব। সেই প্রসাদগুলো হয়তো যারা দিচ্ছে তারা ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছে, কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে পরে কিন্তু এটা সম্ভব। তো এই সার্বিকভাবে এবং এই ব্যবস্থাপনার সাথে আমি মনে করি যে শুধু শ্রাইন এবং মেলা কমিটি না, এটাকে আরো কিন্তু মানে যেমন বহু মানুষকে সম্পৃক্ত যদি করা হয় তাহলে এটা ভালো হবে। এবং আরেকটি বিষয় আমার যেটা মনে হয়েছে যে এই মানে সীতাকুণ্ডের এই মেলাতে যারা অংশগ্রহণ করেন, এর বিশাল একটি অংশের মানুষ কিন্তু খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে হাটহাজারী সহ এই রাউজান, এই অত্র অঞ্চল থেকে তারা আসেন। এই মানুষগুলো কিন্তু শর্টকাট পথ হিসেবে আমরা এই ভাটিয়ারি সংযোগ সড়ক থেকে তারা আসেন। তারা যদি এই ভাটিয়ারি সংযোগ সড়কটি যদি এই মেলাকে উপলক্ষ করে এই 2 দিন যদি অন্তত খোলা থাকে, অথবা 12টা পর্যন্ত যদি খোলা থাকে, তাহলে বহু মানুষ কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্যে আসতেও পারে, তারা যেতে পারে। কিন্তু এইটার যেহেতু সময়টি নির্দিষ্ট আছে, আপনারা জানেন যে এটা যেহেতু সেনানিবাস নিয়ন্ত্রিত একটি এলাকা, কিন্তু আমি মনে করি কি বিশেষ এই মেলাকে উপলক্ষ করে একদিন দুজনের জন্য কিন্তু এটা কয়েক ঘন্টার জন্য সেই বাড়িয়ে দেওয়া সম্ভব। তাহলে বহু মানুষের অনেক উপকার হবে। নাহলে এই সংযোগ সড়কের কারণে বিশাল একটি মানে অনেক গুণ মানে অনেক দূরত্ব ঘুরে মানুষের আসতে হয়। সেটি যদি আসলে মেলা কমিটি যদি, আমি মনে করি যে এই যারা আছেন এই সেনানিবাসের সাথে আছেন, তাদের সাথে সম্পর্ক করে যদি তাদের বলে যদি তারা তাদের বুঝাতে পারেন, তাহলে এটা অনেক অনেক কল্যাণ হয়। তো এই যে আরো অনেক বিষয় আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো আমাদের না বললেই নয়, সেটা যদি আমরা যদি সুন্দর যদি একটা ব্যবস্থাপনা থাকে, আসলে সেটা করা সম্ভব। যেমন আমি গত বছর উপরে উঠে যে মানে আমি দেখেছি যে যেভাবে দর্শন করা, এই দর্শন করাটা যদি চাইলে আমরা কিন্তু সুন্দর করে এটা করা সম্ভব। কিন্তু এখানে যেমন আমরা দেখেছি যখন আমি একজন সাধারণ মানে দর্শনার্থী হিসাবে যখন আমি দর্শন করার জন্য গেলাম, আমি কিন্তু কোনো মতেই
আমি 2-3 ঘন্টাতে ওখানে পারলাম না, এবং আমার জুতা ছিঁড়ে যায়, আমার পাঞ্জাবিও ছিঁড়ে যায়। কিন্তু একটু এগিয়ে যেয়ে যখন আমি আমার নিজের পরিচয় দিলাম, আমার বিশ্ববিদ্যালয় বা আমাকে যারা ছিল, এই দেখলাম যে সাথে সাথে আমি কিন্তু পূজা করে ওখানে চলে। তার মানে আমার মনে হলো যে এই বিষয়গুলো মানে ওখানে প্রচুর পরিমাণে অব্যবস্থাপনা মন্দিরের মধ্যে। যে কিছু মানুষ ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিছু মানুষ আবার কিছু মানুষ এই যে লোকগুলো জমে যাচ্ছে এবং পাহাড়ের উপর এরকম ভাবে জমে থাকাটা, এটা একটা বিপজ্জনক বিষয়, এবং এই কারণে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটে। তো আমার মনে হয় যে যারা স্বেচ্ছাসেবক তাদেরও কিন্তু দায়িত্ব আছে, এবং তাদের যদি আসলে স্বেচ্ছাসেবকরা কিভাবে কি কাজ করবে এটা আসলে তারা জানে না, কারণ তাদের আগে থেকে ট্রেনিং দেওয়া হয় না। এখানে অনেক ছেলেরাই আমি দেখেছি যে তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেয় জাস্ট এটার কারণে তারা শর্টকাট এই মন্দিরে ঢুকতে পারবে এই কারণে, কিন্তু তারা যে তাদের দায়িত্বটাই তারা বুঝে নেয় না বা দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারে না, কারণ তারা জানে না। তাদের এই স্বেচ্ছাসেবকদের নিয়ে যদি 2-3টা মিটিং আগের থেকে হয় তাহলে কিন্তু তারা জানতো যে তাদের কি দায়িত্ব। তাদের যদি ম্যাপ গুলো চিনিয়ে দিয়ে যে তুমি এই পজিশনে থাকবে, তোমার দায়িত্ব এইটা, কিন্তু যেহেতু এটা কিছুই করা হয় না, শুধু কার্ড তাদের দেওয়া হয়, এই কারণে কিন্তু তারা নিজেরাও জানে না যে তাদের কি করতে হবে। তো এই সার্বিক যে অব্যবস্থাপনা, কারণ কি আমরা সারা বছর এর দিকে দৃষ্টি থাকে না, আমরা মেলা আসলে পরে আমাদের এটা নিয়ে আমরা 2-4টা কথা বলি। এই কারণে যদি সারা বছর এটা নিয়ে কোনো একটা প্ল্যান থাকতো, এখানে যে পরিমাণে মানুষ হয় এর চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু বাংলাদেশের অন্যান্য ইয়াতে হয়, কিন্তু সেখানেও আমরা দেখি না যে এত মানে সমস্যা হয়। এখানে হয় সেটা কারণ যে এটার দিকে আসলে আমাদের দৃষ্টি ওরকম ভাবে নাই। আমরা যে এটাকে যে একটু সুন্দরভাবে একটু মানে আগ্রহের সাথে বা একটা আমরা যদি বিষয়গুলোকে দেখি তাহলে এই সব সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব। তো আরো অনেক কথা বলার ছিল, তারপরে সংক্ষেপে আমি যে 2-1টি কথা যেগুলো আমার মনে হলো সেগুলো বলা উচিত মেলার আগে, এবং আপনারা সবাই সতর্ক থাকবেন মেলাতে। এবং আপনারা আর এই বছর আপনারা জানেন যে গত 21 সালে শঙ্কর মঠের শতবর্ষ পূর্তি হয়েছে, এবং সেই উপলক্ষে ওখানে একটি বিশ্বনাথ মন্দিরেরও উদ্বোধন হয়েছে। মন্দিরটি অপূর্ব একটা আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে, সেখানে নর্মদেশ্বর বানলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। তো এটিও এই বছরের মেলার এটিও একটি নতুন সংযোজন। তো সবাইকে আমি আসার আহ্বান জানাচ্ছি এই মেলাতে, এবং আমি বলবো যে এই শিব চতুর্দশী মহারাত্রি, একটি মহারাত্রি এবং একটি পবিত্র রাত্রি, সেই রাত্রিতে যেন সেই ভগবান শিবের যে সেই আশীর্বাদ যেন আমরা নিতে পারি, এই প্রার্থনা যেন আমাদের, এই কামনা যেন আমাদের মধ্যে থাকে, এবং এই মানে আশা করি এর মাধ্যমে ভগবান শিব অশেষ কৃপা বর্ষণ করবেন। সবাইকে ধন্যবাদ।